নিজের মেয়ের বয়সে একজনকে বিয়ে করে আনলো আমার স্বামী। আজ আমার 23 বছরের সাজানো সংসারে সতীনের প্রবেশ ঘটল। আমি অবাক হতেও ভুল গেলাম। একবার তাকালাম আমজাদের দিকে। সে পাশে একজন সুন্দরী মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, নিশ্চিন্ত মনে। বড় প্রশ্ন করতে ইচ্ছে করছিল তাকে, এই 23 বছর পর আমার মধ্যে কি এমন কমতি দেখলে যে অন্য নারীতে মন গেল। আমি প্রশ্ন করতে পারলাম না। আর চারপাশ কেমন মলিন লাগছে। বাড়ির কেউ তাকে কিচ্ছু বলেনি, উল্টো নতুন বউ বরণে ব্যস্ত তারা। আমাকে সব মেনে নিতে বলছে। পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে, আমাকে তো থাকতে দিচ্ছে, আমাকে তো তালাক দিচ্ছে না। আমি মানতে পারছি না এসব। তালাকের প্রসঙ্গ ওদিক থেকে উঠবেই বা কেন? আমি তো নিজে সবটা দিয়েছিলাম, নিজের দিক থেকে সঠিক ছিলাম। দোষ সে করেছে, আমি কেন ভোগ করবো এই দশা? আমার চোখের জল শুকিয়ে গেছে। পাগলামো করতে আর ইচ্ছে যাচ্ছে না। কার জন্য পাগলামো করব? সেই পুরুষের জন্য যে এখন অন্য কারো। ছি, এই পুরুষের সাথে আমি 23 বছর সংসার করেছি। একটা প্রাপ্তবয়স্ক মেয়ে আছে আমাদের, এটুকুও মাথায় রাখিনি আমজাদ। এত সব ভাবনা চিন্তা করতে করতে আয়শা নতমুখী হয়ে বসে থাকলো। মেয়েটা ভার্সিটিতে গেছে, বাড়ি এলে কি বলবে তাকে? মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। সকাল গড়িয়ে গেছে, গত রাতে বিয়ে করেছিল, আজ সকালে বউ এনেছে। এভাবে ঠায় বসে রইল আয়শা। চিন্তা শক্তির লোপ পেয়ে যাচ্ছে যে। বাবা মা ছোটবেলায় মারা গেছে, বড় হয়েছে মামার বাড়ি। সংসার জীবনের এই 23 বছর পর চাইলেই আর সেই মামার বাড়িতে যাওয়ার উপায় নেই আয়শার। গিয়ে কি বলবে? আশ্রয় চাইবে? সম্ভব না তো। অস্থিরতা অনুভব করছে আয়শা। ফোন উঠিয়ে কল লাগালো তার একমাত্র সহায়ককে। ক্যাম্পাসের মাঠে বসে গল্প করছে অরণিও তাবাসসুম। তাবাসসুমের সাথে অরণির পরিচয় বছর 4 হয়েছে। একই ডিপার্টমেন্টে তারা। ভার্সিটি লাইফ কিছু বন্ধু ছাড়া ঠিক যেমনটা দুধ চা। অরণি একজন ভীষণ ভালো শ্রোতা। কাজে যেখানে যায় কিছু পার্মানেন্ট বন্ধু জুটে যায় তার। ক্যাম্পাসে কিছু আছে, তবে সবচেয়ে ভালো সখী যেজন সে হচ্ছে তাবাসসুম। আজ তাবাসসুম তাকে বলছে, দোস্ত, মাস্টার্সের একটা ভাই আছে বুঝছস, এত জোস, দেখতে পুরোই সালমান শাহ। চুলগুলো এত সুন্দর করে সেট করা থাকে সব সময়, আমি তো পুরাই টাসকি খেয়ে যাই। যতবার সে তাকায় ততবার চোখ দুটো হাতে নিয়ে তার দিকে তাকায় থাকতে মন চায় রে দোস্ত। অরণি হেসে ফেলে বলল, আচ্ছা, আর কি করতে মন চায়? তাবাসসুম বলল, আচ্ছা, মুখে তো মন চায়। ঠোঁট দুটো মুখা করে অরণি মুখে হাত রেখে হেসে যাচ্ছে। তাবাসসুম ফের বলল, বন্ধু, সিরিয়াসলি? সবাই তাকে এই যে বলে ডাকে, আমার তাকে এই যে বলে ডাকতে ইচ্ছে করে। দাঁড়া, প্রোফাইলটা ঘুরে দেখি। তাবাসসুম কথাটা বলে পড়ল বিপাকে। এখন কোত্থেকে আবার আইডি পাবে? নামটা তো জানে না। প্রায় 20 মিনিট ধরে ওর কাছে চেয়ে চেয়ে অবশেষে আইডির লিঙ্ক পেল। উৎফুল্ল মনে সে অরণিকে বলল, আসো, তোমাকে আমার ক্রাশ দেখাই। এই যে। অরণি মুচকি এসে এদিকে তাকালো। তাবাসসুম লিঙ্কে ঢুকতেই বলল, এই দেখ দেখ। অরণি সর্বপ্রথম নজর গেল আইডির মালিকের নামটাতে। সে ঠোঁট চেপে বলল, তার আগে তাবাসসুমকে বলল, নাম দেখ, তাবু। তাবাসসুম নাম দেখলো, সুন্দর করে লেখা, অনন্ত জলিল উদ্দিন। এটা কি না দেখলেই হতো না? তাবাসসুম দুঃখিত মনে বলল, আমি কিছু দেখতে পাইনি। আচ্ছা, হ্যাঁ, মেয়ে আন্দা হুঁ। অরণি হেসে ঢলে পড়ল তাবাসসুমের গায়ে। মেয়েটা তো মিষ্টি, এর সাথে থাকলে অরণির কোনো দুঃখ লাগে না। অরণি হয়ে যায় পৃথিবীর সবচেয়ে হাসি খুশি মেয়ে। কিছুক্ষণের মধ্যে তার ফোনে কল এলো। স্ক্রিন জল করছে, নামটা মামনি। অরণি জলদি রিসিভ করে মিষ্টি করে বলল, হ্যাঁ মামনি, বলো। ওপাশ থেকে আয়েশার থমকানো আওয়াজ এলো, কই তুই? নিষ্প্রাণ আওয়াজটা কাঁপছে, শুনতেই ভরকে উঠল অরণি। চিন্তিত হয়ে বলল, ক্যাম্পাসে। মামনি, তুমি ঠিক আছো? আয়েশা এত কথা বলার পরিস্থিতি নেই এখন। দেহের বল ধরে রাখতে হিমশিম খাচ্ছে সে, যে কোনো সময় জ্ঞান হারাতে পারে। কথা বলাটা এখন তার কাছে সবচেয়ে কঠিন কাজ। মুখে প্রচণ্ড রকম জড়তা কাজ করছে। বেশ কষ্টে সে বলতে পারল, মা, বাড়ি আসতে পারবি? অরণির সময় নিল না, তৎক্ষণাৎ প্রত্যুত্তর বলল, আসছি। কল কেটে তাবাসসুমকে বলল, বাড়ি যেতে হবে, থাক। কি হয়েছে জানি না, গেলেই বুঝতে পারবো। অরণি বাড়ি ফিরতে সময় লাগলো 8 ঘন্টা। বাড়ির প্রবেশ মুখে কাকিদের কাছে জানতে পারলো বাবা বিয়ে করেছে আজ। হতবিলম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে গেল। পর মুহূর্তে দৌড়ে প্রবেশ করলো ভেতরে। সোজা আমজাদের কাছে গেল সে। মাথায় ঘুরপাক খেতে লাগলো 8 ঘন্টা আগে ফোন কলে মায়ের অমন নির্জীবতা। এরপর অরণি যখন নিজের বাবার পাশে থাকা অল্প বয়সী মেয়েটাকে নিজের মায়ের জায়গায় দেখলো, পায়ের নিচ থেকে যেন তার মাটি সরে গেল। এটা তো হওয়ার কথা ছিল না। সম্ভব কি করে? তার বাবা একটু রাগী, একটু কম কথা বলে, মিশুক না, চুপচাপ ও গম্ভীর স্বভাবের, সব ঠিক আছে। কিন্তু লুকিয়ে চুরি আরেকটা বিয়ে করার মতো নিকৃষ্ট লোক হিসেবে নিজের বাবাকে মানতে
অরণ্যের কষ্ট হচ্ছে। আজ সকালে তার বাবা যে মেয়েটিকে বিয়ে করে এনেছে তার নাম রোকসানা। রোকসানার বয়স 22, তার সমবয়সী। অরুণী অবাক চোখে মেয়েটিকে দেখলো। আর একটা বিয়ে করলো, কচি মেয়ে বিয়ে করলো। তার বাবা এমন ঘৃণ্য কাজ কি করে করতে পারলো? বসার ঘর থেকে তার বেডরুম দেখা যাচ্ছে, দরজা খোলা। আয়েশা ওখানে বসে আছে নিষ্প্রাণ অবস্থায়। অরণি বড় শক্ত হৃদয়ের মেয়ে। সে মায়ের দিক থেকে চোখ সরিয়ে সোজা বাবার চোখে চোখ রাখলো। গম্ভীর মুখে প্রশ্ন করলো, কারণ? আমজাদ কিছু বলতে পারলো না। কোন মুখে কি বলবে সেটাও বুঝলো না। পুরো দুনিয়ার সামনে শক্ত সমর্থ লোকটা মেয়ের কাছে খানিকটা দুর্বলই বটে, কিন্তু একটা ছেলের অভাব যে এই বয়সে এসেও খুব টের পাচ্ছে। সে কথা তো এভাবে বলা যায় না। অনেক চিন্তা করে গ্রামে বেড়ে ওঠা রোকসানাকে বিয়ে করেছে সে। আমজাদকে চুপ থাকতে দেখে অরণ্যের আগে দিকবিদিক শূন্য হয়ে পড়ল। উচ্চস্বরে জিজ্ঞেস করলো, অনুমতি নিয়েছিলে নিজের প্রথম স্ত্রীর? নিয়েছিলে? অনুমতি নেওয়া তো দূর, জানায়নি অব্দি আমজাদ। পাশ থেকে দাদি ধমকে উঠল অরণ্যকে, বাপের সাথে এমনি বেয়াদবের মতো কথা কইতে শিখছিস কার থেকে? অসভ্য, চুপ কইরা থাক। অরণ্য আরও চেতে গেল। রক্তলাল চোখে দাদিকে বলল, বেয়াদব অসভ্য তো তুমি আর তোমার ছেলে। ছেলেকে শিক্ষা দাওনি ঠিকঠাক। আমার মায়ের সাথে অন্যায় করেছে সে, আর আমাকে চুপ থাকতে বলছো? দাদি বরকে গেল অরণ্যের কথা বলার ধরন শুনে। এভাবে মেয়েটা কোনোদিন কারোর সাথে কথা বলেনি তো। কাকিরাও কিছুটা ভয় পাচ্ছে এবার। অরণ্য সকলকে দেখে নিয়ে আমজাদকে ফের বলল, কতখানি ঘৃণিত কাজ করেছো তুমি জানো? তুমি পাপ করেছো, সেটা জানো? পৃথিবীর সবচেয়ে জঘন্যতম কাজ করেছো তুমি। তুমি তোমার স্ত্রীকে সর্বোচ্চ কষ্ট দিয়েছ। তুমি ক্ষমার অযোগ্য, তুমি নিকৃষ্ট। অরণ্য কথাগুলো বলে বড় বড় পায়ে রুমে প্রবেশ করলো। খাটে পা গুটিয়ে বসে আছে আয়েশা। পরনে তার কালো পরনের নীল শাড়ি এলোমেলো হয়ে আছে। অরণ্যের সামনে দাঁড়িয়ে আয়েশাকে জড়িয়ে ধরল। মায়ের মাথাটা নিজের বুকে আগলে নিয়ে চুপচাপ দাঁড়ালো। মাথায় হাত বুলিয়ে বলল, মামনি আমি আছি, আর কাউকে লাগবে না আমাদের। লাগবে কি বলো? আয়েশা কিছু বলতে পারলো না, তার কান্না পেয়ে যাচ্ছে। অরণ্য আবারও বলল, তোমার দিক থেকে তুমি ঠিক ছিলে, অন্যায় সে করেছে। তুমি কেন কষ্ট পাবে মামনি? মেয়ের কাছে এমন আহ্লাদ পেয়ে আয়েশা ফুফিয়ে কেঁদে উঠল। অরণি আরও শক্ত করে আয়েশাকে জড়িয়ে ধরল। আয়েশা এতক্ষণে একটু শান্তি পেল। মরুভূমির মতো উত্তপ্ত হৃদয়ে তার এক ফসলা বৃষ্টি নামলো। এই তো আশ্রয় তার। এটুকু দিয়ে বাকি জীবনটা কাটিয়ে ফেলবে সে নিশ্চিন্তে। অনেকটা সময় অরণি মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে গেল। আয়েশার কান্নায় থেমে গেছে, ফোফাচ্ছে একটু পরপর। অরণি ডাকলো তাকে, মামনি। কিছু প্রশ্ন করতে চাই, উত্তর দেওয়ার পরিস্থিতিতে আছো কি? আছি। অরণ্য আয়েশাকে ছেড়ে দাঁড়ালো, এরপর হাঁটু মুড়ো ফ্লোরে বসলো। আয়েশার দু হাত নিজের 2 হাতে ধরে জিজ্ঞেস করলো, মামনি তুমি কি এখনো তার সংসার করতে চাও? থমকালো আয়েশা, জলছলছল চোখে তাকালো মেয়ের দিকে। কাপা কাপা ঠোঁটে বিড়বিড় করে করলো, চাই না। তুমি কি তাকে কোনো শাস্তি দিতে চাও? তুমি চাইলে আইনি সহায়তা নিতে পারি আমরা। চাই না। মাফ করে দিতে চাও? না। কি চাও? এসব থেকে মুক্তি চাই। যতদিন বেঁচে আছি এই লোকের মুখ দেখতে চাই না। তুমি নিশ্চিত? হ্যাঁ। অরণ্য আয়েশার 2 হাত নিজের গালে ঠেকিয়ে বলল, তাই হবে। তুমি আস্থা রাখো আমার উপর। আয়েশা মাথা নাড়ল। অরণ্য উঠে লাগেজ বের করে আয়েশাকে বলল, মামনি প্রয়োজনীয় সব গুছিয়ে নাও। আর হ্যাঁ, শুধু আমি তোমাকে যা কিনে দিয়েছি এবং বাপের বাড়ি থেকে যা নিয়ে এসেছিলে তাই গোছাও। এই লোকের একটা সুতাও নেবে না। আয়েশা পুনরায় মাথা নেড়ে লাগেজ গোছাতে লাগলো। অরণ্য নিজের সবটা গুছিয়ে নিল। সব শেষে 20 মিনিটের মধ্যে তারা রুম থেকে বেরোলো। অরণ্য এক হাতে নিজের মায়ের হাত ধরে রেখেছে। মাকে নিয়ে বাবার মুখোমুখি দাঁড়ালো সে। শক্ত গলায় বলল, খুব শীঘ্রই তালাকের ব্যবস্থা করা হবে। আপনারও আপনার সকল সম্পত্তির উপর থেকে আমিও আমার মা সব ধরনের দাবি তুলে নিলাম। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে হয় না। আপনার বিয়েও বৈধ হয়নি। তালাকের পর পুনরায় বিয়ে করে নেবেন। শুভকামনা। আল্লাহ হাফেজ। সম্পূর্ণ অনিশ্চিত জীবন ব্যবস্থা নিয়ে মায়ের সাথে বাড়ি থেকে বেরিয়ে এলো অরণি। এখন কোথায় যাবে, কি করবে, কিভাবে থাকবে কিছু জানে না সে। শুধু একটা কথাই তার মাথায় গেঁথে আছে, যারা তার মাকে এত কষ্ট দিয়েছে তাদের কাছে আর এক মুহূর্ত নয়। অরণি একটা সিএনজি ডেকে নিল। ঢাকার একটা স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণ। টিউশনের ডিমান্ড বেশি অরণির। 2 জন ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টকে সে পড়ায়, তাতে ভালোই একটা অ্যামাউন্ট আসে। অন্যদিকে অরণি একজন ফ্রিল্যান্সারও। ইন্টারমিডিয়েট শেষে শখ করে কোর্স করেছিল। এরপর তার এফোর্ট এখন মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে। ক্লায়েন্ট
ক্লায়েন্টদের কাছে তার ডিমান্ড ভালো, মান্থলি আর্নিং যথেষ্ট। ঢাকা শহরে টাকার সংসার চালানো কষ্টসাধ্য নয়। এখানটায় এসে অরণ্য বুক ভরে শ্বাস টানলো। ভাগ্যিস সে নিজেকে চালাতে সক্ষম, ভাগ্যিস আর্নিং সোর্স সে রেখেছিল, নয়তো এখন কী করতো। প্রতিটা মেয়েরই উচিত বসে বসে সময় অপচয় না করে সেই সময়টাকে কাজে লাগানো। যে বিষয়ে আগ্রহী সেটাতে নিজেকে দক্ষ করা। দক্ষতা অভিজ্ঞতার চেয়ে বেশি উপকারী। এদিকে ভবিষ্যতে নিশ্চয়তা কেউ দিতে পারে না, কিন্তু বর্তমান সঠিক সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যৎকে সুসজ্জিত করতে পারে। অরণ্যের বিশেষ সুন্দর একটা দিক ছিল, সে বসে থাকেনি, সে কাজ করেছে, সে খেটেছে। অরণ্য তার মাকে নিয়ে সিএনজিতে করে তাবাসসুমের বাসায় চলে গেল। তাবাসসুমের বাসা শেওড়াপাড়ায়। অরণ্য তাকে কল দিয়ে সংক্ষেপে কিছুটা জানালো, এরপর বলল, আমি তোর বাসায় আসছি। তাবাসসুম উদ্বিগ্ন হয়ে বলল, তুই আন্টিকে নিয়ে আমার বাসায় আয়, যতদিন খুশি থাকবি। অরণ্য বাসায় পৌঁছাতে তাবাসসুমের মা হেনা শরবত করে এনে দিল ওদের জন্য। আয়শা বড় চুপচাপ হয়ে আছে। তাবাসসুম যতটা জানতো মাকে বলেছিল, তাই হেনা বুঝতে পারছে। সে নিজেও খুব কষ্ট পেয়েছে অরণ্যদের এমন অবস্থা শুনে। হাপিত্যেসও করেছে। অরণ্য বহু কষ্ট আয়শাকে কিছু খাওয়ালো, এরপর আয়শাকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে ধীরে ক্লান্ত শরীরটা নেতিয়ে আসে। আয়শা অরণ্যের টুকটাক কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। এদিক দিয়ে একটু আরাম বোধ করার পর অরণ্য তাবাসসুমকে বলল, আমি একটু বেরোবো, মায়ের খেয়াল রাখিস। কই যাবি? বাসা খুঁজতে। তাবাসসুম তার মা ভীষণ নারাজ তার এমন কথায়। এখনই কেন এত ব্যস্ত হতে হবে অরণ্যকে? অথচ অরণ্য বুঝিয়ে পারছে না তার মাকে সে সম্পূর্ণ নিজ দায়িত্বে বাড়ির বাইরে বের করেছে, তাই থাকা খাওয়া পড়ার দায়িত্ব তাকেই নিতে হবে। অন্য কারো সাহায্য নিয়ে চলতে অরণ্যের আত্মগরিমায় বড় বাঁধবে। অরণ্য বুঝিয়ে সুঝিয়ে বেরিয়ে এলো। তারপর খুঁজতে লাগলো বাসস্থান। মাসের এই অর্ধেকে এসে কোথাও তার যেমনটা লাগবে তেমন কোনো খালি বাসা সে খুঁজে পাচ্ছে না, পাওয়াটাও সহজ নয়। দুপুর থেকে খুঁজে যাচ্ছে, এখন সন্ধ্যা নামবে বলে প্রচণ্ড ক্লান্ত শরীরে চলছে না। এমন সময় কাজীপাড়ার একটু ভেতরের দিকে গলিতে একটা বাসা সে খুঁজে পেল। যানবাহনের আওয়াজের দিকে আসে না। অরণ্য বড় আশা নিয়ে টুলেটের দিকে তাকালো। লেখা আছে ফ্ল্যাট বাসা ভাড়া হবে, একটা বেডরুম, একটা ড্রয়িং রুম, বারান্দা, ডাইনিং, বাথ, কিচেন, সব মিলিয়ে তার যেমনটা চাই তেমনই। সে ভেতরে প্রবেশ করলো। কেয়ারটেকারের কাছে জানতে পারলো বাসা খালি আছে। একটা ইমার্জেন্সিতে এ অর্ধমাসে শিফট হয়েছে এই বাসায় থাকা লোকটা। অরণ্য চাইলে উঠতে পারে। 3তলা বাড়ি, 3য় তলা সুসজ্জিত ছাদ, আর ছাদের এক পাশে ফ্ল্যাট। 2য় তলায় বাড়িওয়ালা থাকে, বাড়ি 3টা ফ্ল্যাট ও অন্যান্য ভাড়াটিয়া। নিচতলায় গ্যারেজ। ছাদ সংলগ্ন হওয়া ফ্ল্যাটটাও সুন্দর। অরণ্য তৎক্ষণাৎ অ্যাডভান্স করতে চাইল। কেয়ারটেকার জানালো 2 মাসের ভাড়া অ্যাডভান্স পে করতে হবে। অরণ্য পড়ল বিপাকে। তার কাছে এই মুহূর্তে ক্যাশ আছে 15,000 টাকা। এখন গিয়ে টাকা উঠিয়ে আবার এসে পে করতে ইচ্ছে করছে না। তাছাড়া 2 মাসের ভাড়া দেওয়ার কিছুটা সংকটেই পড়তে হবে এই মাসে। এমনিতেও খরচ অনেক, তাই সে 1 মাসের ভাড়া দিতে চাইল। কেয়ারটেকার এতে রাজি না হওয়ায় অরণ্য বলল, আমি কি বাড়িওয়ালার সাথে কথা বলতে পারি? পারেন। কেয়ারটেকার ওকে বাড়িওয়ালার নাম্বার দিল। বাড়ির মালিক বাড়িতে নেই, থাকে না তারা এখানে। অরণ্য নাম্বারটায় কল লাগালো। 3বার রিং হওয়ার পর একজন রিসিভ করলো। অরণ্য সালাম দিয়ে বলল, আপনার বাসার 3য় তলায় যে ফ্ল্যাটটা খালি পড়ে আছে, আমি সেটাই উঠতে চাইছি আজ। এখন চাচা বলছেন যে 2 মাসের ভাড়া আগে পে করতে হবে। আমি যদি 1 মাসেরটা আজ করি এবং মাসেরটা ভাড়া প্রতি মাসে শুরুতেই দিই, তাহলে হবে না? কলেজের ওপাশের ব্যক্তি অরণ্যের এক নাগাড়ে কথা বলে এতগুলো শুনে খানিকটা থমকালো। একটু সময় নিয়ে আসলেই মাথা নাড়ল, ছোট্ট করে বলল, ওকে। বড় করে দম নিয়ে অরণ্য বলল, থ্যাংক ইউ। অরণ্য কল কেটে দিল। এরপর বাসা ভাড়া নেওয়ার চুক্তিপত্রটা পূরণ করে কেয়ারটেকারের হাতে 1 মাসের ভাড়া সহ নিজের আইডেন্টিটি কার্ডের কপি আর যা যা প্রয়োজন সব গুছিয়ে দিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। থাকার ব্যবস্থা করা শেষ। এখন প্রয়োজনীয় সামগ্রী লাগবে, সব প্রয়োজন। বাবা মেটাতো বলে নিজের উপার্জিত টাকা তার খরচ হতো না। মাঝে মধ্যে শখ করে মাকে এটা সেটা কিনে দিত, নিজে কিন্তু সেটুকু সব তো ফুরিয়ে যায়নি। অরণ্যের ব্যাংক অ্যাকাউন্টে তাই একটা ভালো অ্যামাউন্ট জমা আছে। সে টাকা উঠিয়ে নিল। খাট, আলমারি, ড্রেসিং মিরর, তোষক, চাদর, পর্দা, ফ্যান, লাইট, থালা বাসন, ডাল, চাল, মশলা, তরকারি সহ যা যা খুব জরুরি অরণ্যের পাশের কয়েকটা দোকান থেকে তা কিনে নিল। বাকি সব আস্তে ধীরে নেওয়া যাবে। আর কিছুদিনের ভেতরে সব নিয়ে এই নতুন বাসায় হাজির হলো সে। যারা ফার্নিচার নিয়ে এসেছিল তাদের দিয়েই জায়গা মতো সব রাখলো। সব গোছাতে গোছাতে বাজলো রাত 9:30।
পরনের নীল রঙের গোলজামা ঘেমে গায়ের সাথে লেপ্টে আছে, খোপায় বাঁধা চুলগুলো মাথার উপর আট করে বাঁধা, পুরো মুখ ক্লান্তিতে কালো হয়ে আছে। তার উপর সারাদিনের না খাওয়া। অরণি বেডরুম কিচেন সব দিকে দৌড়াদৌড়ি করছি, এ ফাঁকে ভুলে গেছে দরজা খোলা। ইপ্তি হাতে একটা আইডি কার্ডের কপি নিয়ে ছাদের একপাশে দাঁড়িয়ে আছে। কার্ডে একটা মিষ্টি দেখতে পেয়ে মেয়ের ছবি, সাধারণত ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের ছবি ভালো আসে না, তবে এতে ভালো দেখা যাচ্ছে। নাম আঞ্জুমান অরণি। ইফতিকে যখন কেয়ারটেকার করিম বলে, স্যার বাড়িতে তো আজই মাইয়াটা উঠতে চায়, কি করুম, আমার সুবিধা লাগতেছে না, এমনি না যাই না না শুই না বাড়া দেওয়া কি ঠিক হইল? মেয়েটার অমন ক্লান্ত আওয়াজে কতগুলো কথা শুনে ইফতি নিশ্চিন্ত মনে বলল, মেয়েটার প্রয়োজন হয়তো, আর এনআইডি অ্যাড্রেস সব দিয়েছি, আমি এলে না হয় বাকি সব দেখে নেব। করিমারেতে কিছু বলেনি। ইফতি কাজ শেষ হতেই তাই এ বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে হাতে এক কাপ ধোঁয়া ওঠানো কফি নিয়ে ছাদে এসে সে দাঁড়িয়ে আছে এবং করিমের দেওয়া অরণের কার্ডের কপিটা দেখছে। ছাদে ওঠার সময় চোখ অবশ্য ফ্ল্যাটের ভেতরে গিয়েছিল, মেয়েটাকে আনমনে কাজ করতে দেখে চোখ সরিয়ে নিয়েছিল তখনই, কিন্তু কথা বলা জরুরি। অনেক সময় হয়েছে ছাদে আসা। সে কফির মগটা রেলিংয়ের উপর রেখে পকেটে হাত গুজে লম্বা লম্বা পায়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেল। ফ্ল্যাটের ভেতরে না তাকিয়ে দরজায় নক করলো। অরণি তড়িতে এসে এদিকে ঘুরল, গায়ের ওনা ঠিক করে এগিয়ে এলো এপাশে। প্রশ্নাক্ত চোখে তাকিয়ে রইল ইফতির দিকে। অরণি যখন তার মুখোমুখি দাঁড়ালো, ইফতি চোখ তুলে তাকালো তখন। সারাদিনে অনাহার, মাথায় ওপর এত এত চিন্তা, ক্লান্তি সব মিলে অরণিকে যেমনটা দেখাচ্ছে তা বলা বাহুল্য। ছোট্ট শরীরটা দাঁড়িয়ে থাকারও জোর নেই, তবুও শরীরের সাথে মনে জেদ চলছে তার। সে জেদ দেখিয়ে এখনও কাজ করে যাচ্ছে। সাধারণত অপরাধীরা চোখে চোখ রেখে কথা বলতে পারে না, চোখের পাতা কাঁপে তাদের। ইফতি বিষয়টা বোঝে। অরণিকে পরীক্ষা করতে কিংবা এমনিতে ইচ্ছে করছে বলেই হয়তো তার দিকে ইফতি স্থির দৃষ্টিতে তাকালো। গলার গাম্ভীর্যের শতভাগ স্পর্শ রেখে বলল, আমি ইফতেখার মাহমুদ। অবনীর খুব বলতে ইচ্ছে করলো, ও আচ্ছা, সুন্দর নাম, অথচ পরিস্থিতির সাথে যাচ্ছে না। যাবে না বলে এমন কথা সুন্দরী অরণি বলতে পারল না, বরঞ্চ তাকালো চোখের দিকে। অরণির চোখের দৃষ্টি তারও অধিক স্থির, নড়বড় নয় গলার আওয়াজও। সম্ভাব্য দৃঢ়তার সাথে সে বলল, সন্ধ্যায় আপনাকে কল করেছিলাম। হ্যাঁ, বিস্তারিত আলোচনার প্রয়োজন। পুরো দুনিয়া এখন অরণির কাছে অবসন্ন লাগছে। খিদে পেট জ্বালা করছে, সব গোছানো শেষ, প্রায় রান্নাও হয়ে এসেছে। মাকে এখানেই খাবে একসাথে। এই অবস্থায় বিস্তর আলোচনার শক্তি তার নেই। শান্ত গলায় বলল, আমি প্রচণ্ড টায়ার্ড আর অনেক কাজ বাকি। ক্যান ইউ টক টুমোরো প্লিজ? কি অবলীলে নিজের পরিস্থিতিটা জানালো অরণি। জড়তা সংকোচ দোহাই দিয়ে বেশিরভাগ মানুষই না বলতে পারে না। অরণি না বলতে জড়তা কাজ করে না, ব্যাপারটা প্রশংসনীয়। ইপ্তি কিছুক্ষণ চুপ থেকে বলল, শিওর। অরণি স্বস্তির শ্বাস ফেলল। ইপ্তি চলে যেতে সে রান্না শেষ করে শাওয়ার নিয়ে নিল। এক্সট্রা জামা কাঁধ ব্যাগে থাকে তার। একটু ফ্রেশ লাগতে সে রিক্সা নিয়ে বের হয়ে গেল তাবাসসুমের বাসার উদ্দেশ্যে। মাকে নিয়ে আসতে হবে এখন। রাত 11:30টার এদিক সময়। বারান্দায় রাখা সোফায় গায়ে এলিয়ে বসে সিগারেট টানছে ইপ্তি। পরনের টি শার্ট, ট্রাউজার, সদ্য শাওয়ার নেয়া ভেজা চুলগুলো কপাল লেপ্টে আছে। চোখ দুটো বন্ধ করে এক নাগাড়ে কয়েকটা যে সিগারেট শেষ করলে ইফতি জানে না, কখনো হিসেবও রাখে না। রিক্সার টুংটাং শব্দে তার ঘোর কাটে। মাথা ঘুরিয়ে ওদিকে তাকানোর ইচ্ছে তার হলো না। একাকিত্ব খুব জ্বালাচ্ছে আজ তাকে, সব কিছু বিষণ্ণ লাগছে। বোধহয় না দুনিয়ার কোনো চমকই এখন তাকে উৎফুল্ল করতে পারবে। অথচ বোধ না হওয়া জিনিসটা ঘটল। কিছুক্ষণ পর একটা মেয়েলি আওয়াজ তার কানে এলো, মামুনি, সাবধানে নামাম। আওয়াজটা মোটা নাকি চিকন তা বিশেষ বোঝা যাচ্ছে না, তবে মিষ্টত্ব নেই, নমনীয়তা আছে শতভাগ। ইফতি না চাইতে একবার সামান্য তাকালো ওদিকে। অরণির সাথে একজন 40 ঊর্ধ্ব মহিলাকে দেখতে পেল। দুজনের চেহারার গঠন 80% মিল। এক দেখায় বলে দেওয়া যায় এরা মা মেয়ে। এতে ভাবার প্রয়োজন পড়ে না। শুধু যে দুজনের চেহারাতেই মিল লক্ষ্য করা যাচ্ছে এমনটা না, মুখাবয়ের অভিব্যক্তি শতভাগ মিলে যাচ্ছে, যেন তারা দুজনই এক পৃথিবীর উপর নাখোশ, এই সমাজ ব্যবস্থার উপর নারাজ। বরাবরই লক্ষ্য করা যায় মায়েরা তাদের সন্তানদের ডাল হয়ে দাঁড়ায়, সবসময় আগলে রাখেন। এবার কিছুটা ভিন্ন ঘটনা দেখা গেল। মেয়ে তার মায়ের ডাল হয়েছে, মাকে আগলে রাখছে। এক হাতের লাগেজে অন্য হাতে মাকে জড়িয়ে নিয়ে সে হেঁটে হেঁটে ভিতরে প্রবেশ করলো। মেয়েটাকে দেখে মনে হচ্ছে বয়স খুব একটা নয়, অথচ পুরো পৃথিবীর দায়িত্ব কাঁধে নিয়ে রেখেছে যেন। ভীষণ গভীর মনোযোগে এত কিছু খুব সহজেই লক্ষ্য করলো ইফতি। ঠোঁটের ভাঁজ থেকে সিগারেট সরিয়ে ধোঁয়া ছাড়লো। ভাগিনী একটা, মাকে নিয়ে
অরণি যখন নতুন ফ্ল্যাটে প্রবেশ করলো বড় করে শ্বাস টেনে প্রশস্ত হেসে বলল, তোমার নিজের সংসার এটা, আমার আর তোমার বাড়ি, একটু সাজিয়ে গুছিয়ে নিও। জল চলচল চোখে তাকালো আয়েশা অরণের দেখে। আজ সকালে পাওয়া আঘাতটা তাকে বড় মলিন করে ফেলেছে। কোনো অনুভূতি ঠিকঠাক প্রকাশ করতে পারছে না, পারছে শুধু অবাক হতে। চোখে জল আসা মাঝে সাঝে, এছাড়া বিশেষ কোনো প্রতিক্রিয়া তার মাঝে দেখা যাচ্ছে না। অরণি আয়েশাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো, পুরো ফ্ল্যাটটা ঘুরিয়ে এনে বেডরুমে বসালো। এরপর ফ্রেশ হয়ে নিয়ে রান্না করে রেখে যাওয়া খাবার অরণি থালা ভরে এনে আয়েশাকে বলল, মামনি খিদে পেয়েছে, খাইয়ে দেবে? আয়েশা মেয়েকে খাইয়ে দিল। সারাদিনের না খাওয়া অরণি একটু বেশি খেলো এখন। আয়েশাকে খেতে বলল। খাওয়া শেষে অরণি আয়েশাকে ঘুম পাড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। জীবন তাকে কোন মোড়ে এনে দাঁড় করিয়েছে সে ভাবতে লাগলো। দায়িত্ববোধ বেড়েছে তার। আগামীকাল মাকে নিয়ে বেরোতে হবে। একটা সংসারে কি কি প্রয়োজন তাতে অরণির সম্পূর্ণ ধারণা নেই। অন্যদিকে আশাকে ব্যস্ত রাখা এখন ভীষণ প্রয়োজন। হুট করে কোত্থেকে যেন সিগারেটের ধোঁয়া উড়ে এলো। অরণি কেসে উঠল শব্দ করে। সিগারেটের ধোঁয়া তার সহ্য হয় না, মাথা ঘোরায়, বমি পায়। কাশির শব্দ শুনতে পেয়ে সোফায় গা এলিয়ে বসে থাকে ইফতি মাথা তুলল। আলস্যতায় গান নেড়ে ঠিক উপরতলায় আড়াআড়িভাবে অবস্থান নেওয়া বারান্দায় তাকালো। একটি সদ্য চেনা জানা সুন্দরী অপরিচিতাকে দেখতে পেল সে। মেয়েটির পরনে সাদা কামিজ, সাদা পাজামা। সে কাশছে। ইফতি তাকিয়ে থাকতে থাকতে সেকেন্ডে পেচেকের মধ্যেই রুমের ভেতর প্রবেশ করে ফট করে বারান্দায় থাই গ্লাস আটকে ফেলল অরণি। ইফতি এদিক থেকে দৃষ্টি সরিয়ে তার মাধ্যমে তার তর্জনীর বাজে গুজে রাখা সিগারেটের দিকে তাকালো। ঠোঁট উল্টে বলল, স্মোকও করতে পারবো না? আজ অফ ডে। অরণি আয়েশাকে নিয়ে সকালে বেরোলো। দুপুরের আগে ফিরে এলো। সঙ্গে আনলো এত এত জিনিস। গেটের কাছে আসতেই করে এগিয়ে এসে জিনিসপত্র উপরে নিয়ে যেতে সাহায্য করলো। গত রাতে ইফতি তাকে বলেছে, করিম চাচা শোনো, মেয়েরা মানসিক দিক থেকে পাথর হলো শারীরিক দিক দিয়ে অতটাও স্ট্রং নয়। পুরুষ সহায়তা প্রয়োজন তাদের। তুমি পারলে বাজার টাজারের ব্যাগ ফ্ল্যাটে উঠিয়ে দিয়ে এসো। করিম তার কথা শুনেছে। ইফতি বিষয়টা লক্ষ্য করে খানিকটা প্রসন্নই হলো। বিকেলের দিকে অরণি আশাকে নিয়ে তার ফ্ল্যাটে এলো। ইফতি বিভিন্ন প্রশ্ন করলো, কোথায় পড়ছে, কি করছে, কোথায় থাকতো আগে, কেন হঠাৎ বাসা ভাড়া নেওয়া। উপরে উপরে যতটা বলা সম্ভব অরণি বলেছে। এমন পরিচিত এক ব্যক্তিকে বিস্তারিত বলতে অরণির বাদেন কত কিছু নয়। পরের লোকটা না ভেবে নেয় সহানুভূতি নিয়ে এসব বলছে সে। তাছাড়া অরণি অন্তর্মুখী চরিত্রের মেয়ে। এতই সহজ নাকি নিজের জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি মুখে বিশ্লেষণ করা? ইফতি অরণিকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। একটা মেয়ে এতখানি অন্যরকম কি করে হতে পারে? অরণিকে দেখে মনে হচ্ছে না সে রক্তে মাংসে গড়া মানুষ। খুব করে মনে হচ্ছে এই মেয়ে কংক্রিটের তৈরি। অল্পক্ষণের ভেতরে অরণি আয়েশাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। দরজার সামনে দাঁড়িয়ে ইফতি জিজ্ঞেস করলো, আমার না হয় একটা ইউনিভার্স সমস্যা, তাই মাকে নিয়ে একা থাকছি, কিন্তু আপনি কেন? অরণির প্রশ্ন করার ধরনে শুনে ইফতি না চাইতে হেসে ফেলল। চোখে হেসে উত্তর দিল, ম্যাডাম আমার ইউনিভার্সের গোটাটাই সমস্যা, তাই একাই থাকি। অরণি আর কিছু বলল না, মাকে নিয়ে ফ্ল্যাটে চলে এলো। আয়শা অরণিকে একবার জিজ্ঞেস করলো, তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই না মা? অরণি মুচকি এসে আয়শার এক হাত ধরে বলল, আমাকে তৈরি করতে তোমার অনেক কষ্ট করতে হয়েছিল মামনি। আয়শা নিজের মেয়েকে নিয়ে গর্ব করতো আগে থেকেই। তার মেয়ে সেরা, পড়াশোনায়, সৃজনশীলতায়, অন্যান্য অনেক দিকেও। এসব নিয়ে যখন এলাকায় ভাবিদের বলতো, ওরা সামনে প্রশংসা করলো, আড়ালে প্রচণ্ড হিংসে জ্বলে যেত। তারা বলতো, মেয়ে মানুষ বিয়ে দিলেই পরের বাড়ি চলে যাবে, তখন তোমাদের দেখবে কে? একটা ছেলেও তো নেই। এখন একটু একটু করে ভবিষ্যতের জন্য টাকা পয়সা গুছিয়ে রাখো। আবার বলতো, মেয়ে মানুষকে এত পড়িয়ে কী লাভ, সেই তো পরের বাড়িতেই পাঠিয়ে দেবে, চাকরি করলেও পরের বাড়িতে খরচ করবে, তোমাদের দিকে তাকিয়েও দেখবে না। এর চেয়ে মেয়ের উপর এত খরচ করো না, বয়স হয়েছে, বিয়ে দিয়ে দাও। আশা প্রতিবাদ করে বলতো, আমার মেয়েকে আমি পড়াবো, আমি দুনিয়াদারি শেখাবো, আমি মাথায় তুলে রাখবো, মেয়ের প্রতি আস্থা আছে আমার। বড় স্টেশন করে একজন এ কথায় প্রত্যুত্তরে একবার বলেছিল, দুধ তুলসী পাতারাও বাপ মায়ের মুখে চুলকানি মারে। আশা তা বিশ্বাস করতে পারেনি, বিশ্বাস করেও না। নিজের অনুরূপ তার মেয়ে কোনো ব্যতিক্রম কিছু ঘটাবে, নিশ্চয়ই শুদ্ধতা, পবিত্রতা ও ন্যায়পরায়ণতায় তার মেয়ে কোনো রকম কলঙ্ক লাগাবে না। আয়শা অরণির দিকে তাকিয়ে বলল, অন্য কোনো মেয়ে কখনো এইভাবে মায়ের সুখের দায়িত্ব নেয় না। অরণির হাসি মুখ ছড়িয়ে গেল, চোখ ছোট ছোট করে এলো। সে ভীষণ খুশি মনে বলল, অল ক্রেডিট গোজ টু ইউ।
আমাকে তুমি এভাবেই তৈরি করেছো। আশা প্রচণ্ড সুখ অনুভব করলো। স্ত্রী হিসেবে যেমন তেমন মা হিসেবে সে জিতে গেছে। একথা ভাবলেও যেন মন বাগিচায় ভ্রমণ করে গান অনুমোদিত হয়। এমন সময় হুট করে কলিং বেল বাজার সামান্য ভড়কে উঠল আয়শা। হাসি নিবে এলো অরণির। সরু চোখে তাকালো দরজার দিকে। এ বাসায় তো কারো আসার কথা নয়। অরণি দরজা খুলে দেখতে পেল একজন অপরিচিত মহিলা হাতে একটি বাটি নিয়ে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। পরনে হালকা রঙের সুতি শাড়ি, চেহারায় আবির্ভাজ্য রয়েছে। বয়স 40 ঊর্ধ্ব। মুখটা কি মায়া! নিশ্চয়ই সে যৌবনে অসম্ভব রূপবতী ছিল। অরণি কিঞ্চিৎ বিস্মিত নজরে তাকে অবলোকন করলো। সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলার নাম তনুজা। এখানকার একটা কলেজের লেকচারার। দোতলার ফ্ল্যাটে একাই থাকে সে। স্বামী সন্তান নেই তার। তনুজা নিজের পরিচয় দিতেই কোচকানো কপাল শিথিল হলো অরণি। সে সরে দাঁড়িয়ে তনুজাকে বলল, ভেতরে আসুন। বসার ঘরে বসার মতো ব্যবস্থা করা হয়নি এখনো, তাই অরণি তনুজাকে সোজা বেডরুমে নিয়ে গেল। তনুজা আয়েশাকে বলল, আপু, কালই আসতে চেয়েছিলাম। অত রাতে এসেছেন? বাসা গোছাতে ব্যস্ত ছিলেন ভেবে আসা হয়নি, তাই আজ চলে এলাম। বিরক্ত করে ফেললাম কি? আয়েশা অবিলম্বে বলল, সমস্যা নেই একদমই। তনুজা হাসলো সামান্য। এরপর অরণির দিকে তাকিয়ে আয়েশাকে জিজ্ঞেস করলো, কন্যা? আয়েশা হেসে মাথা নাড়ল। তনুজা অরণির দিকে জিজ্ঞেস করলো, কি নাম সুন্দরী কন্যা? অরণি। এমন সম্বোধনে লাজুক হেসে বলল, আঞ্জুমান অরণি। তনুজা প্রফুল্লিত চিত্তে বলল, কি মিষ্টি। অরণি লজ্জায় মিশে যাচ্ছে। তনুজাকে তার এক দেখে পছন্দ হয়ে গেছে। তার বাহিকজ্জতা, ড্রেসিং সেন্স, বচনভঙ্গি, আন্তরিকতা সবকিছুই অবিভাজ্যতাপূর্ণ। এমন একজন মানুষের থেকে কমপ্লিমেন্ট পেয়ে অরণি সত্যি কিছুটা মিইয়ে যাচ্ছে। আর তা তনুজার চোখে পড়ল। এবার সে শব্দ করে হাসলো। মার্জিতভাবে সেই হাসিটাও বিরাজমান। সে হাতের বাটিটা এগিয়ে দিল অরণির দিকে। ভীষণ মিষ্টি মানুষের জন্য সামান্য মিষ্টি এনেছি, পায়েস রেঁধেছি আপনাদের জন্য। অরণি হাতের বাটিটা নিয়ে বলল, আমাকে তুমি করে ডাকবেন প্লিজ। আমি আপনার অনেক ছোট। আর এসবের প্রয়োজন ছিল না একদমই। তনুজা জোর গলায় বলল, অবশ্যই প্রয়োজন ছিল। এত মিষ্টি মানুষদের কাছে খালি হাতে এলে পাপ লাগতো। তনুজার রসিকতায় আয়েশা অরণিও হাসতে বাধ্য হলো। অরণি বড়দের মাঝে থাকতে চাইল না, কিন্তু মাকে একা ছাড়তেও তার ইচ্ছে করলো না। তাই চুপচাপ একপাশে দাঁড়িয়ে তনুজাকে পর্যবেক্ষণ করলো। একসময় গিয়ে তার ভীষণ জানতে ইচ্ছা করলো, এত চমৎকার মানুষরা কেন জীবনে এতখানি একা? তার কি কোনো সঙ্গী হয়নি জীবনে? সে কি কখনো ভালোবাসা পায়নি, নাকি পেয়েছে এবং হারিয়েছে? এই মানুষটাও কি কপালে মন্দ বাসা জুটেছিল? অস্বাভাবিক নয়। তার মাও তো চমৎকার একজন মানুষ, অথচ লোকটা তাকে ঠকিয়েছে। তার মানে কি রূপ, ঐশ্বর্য, মহত্ব, ব্যক্তিত্ব, কোনো কিছুই পুরুষকে ভাবতে জানে না। ভাবতেই বিষ বিষ লাগে সব কিছু অরণির কাছে। মুখের ভেতরটা তেতো হয়ে উঠল, হাঁসফাঁস লাগতে লাগলো। সে বেরিয়ে এলো ফ্ল্যাট থেকে। ছাদের এক কোণে গিয়ে বসলো। ছাদের অর্ধেকটা বাগান করেছে ইফতি, বিভিন্ন ফুল গাছ লাগিয়েছে। এসবের পরিচর্যা করিম করে থাকে। তবে আজ যেহেতু ইফতি বাসায় আছে, তাই নিজেই বিকেলে করে চলে এসেছে। সব গাছে পানি দেওয়া শেষে ভালো করে গাছগুলো পরিদর্শন করেছিল। আচমকা তার নজর যায় ছাদের উল্টো দিকে সিঁড়ির ওখানটায়। অবনীর ফ্ল্যাটের উপরের অংশ আর একটু ছাদের মতো জায়গায় আছে, সেজন্য ওখানে সিঁড়ির ব্যবস্থা ইফতি লক্ষ্য করলো। একটি অলিভ রঙের গোল জামা পরে তৃতীয় সিঁড়িতে উঠে গালে হাত দিয়ে বসে আছে মেয়েটি। মুখখানা মলিন। এমনি তো তাকে হাসতে দেখা যায় না, সর্বদা এভাবেই তো থাকে। তাই বিশেষ কিছু না। ইফতি ছোট্ট করে শ্বাস ফেললো। সম্পূর্ণ একদিন হয়নি এই মেয়েটাকে চেনে সে। এটুকুই বড় কৌতূহলী বোধ করছে ওর ব্যাপারে। অথচ এরকমটা হওয়ার কথা ছিল না। ইফতি থমকালো। আদৌ কথা ছিল না? অকস্মাৎ সে আবারও টের পেল, নারী মাত্রই ছলনাময়ী। তারা দুনিয়ায় যত ছলাকলা আছে সব আয়ত্তে রেখেছে। সে তা আর ছাদে দাঁড়ালো না, দ্রুত পায়ে প্রস্থান ঘটালো। সিঁড়িতে ওরকম জোর পদধ্বনিতে অরণি হতভম্ব হয়ে সিঁড়ি ঘরের দিকে তাকালো। এইমাত্র ঘটে যাওয়া ঘটনা নিয়ে সে একদমই অবগত নয়। আমজাদ অফিস থেকে ফিরে দেখলো তার সদ্য বিয়ে করা নতুন বউ বাড়ি থেকে পালিয়েছে। ফেলে গেছে একটা চিঠি। চিঠিটা পড়ে খুবই দিশেহারা হয়ে ফেটে পড়ল আমজাদ। এমন প্রতিক্রিয়ায় সকলে অবাক হলো। তার ছোট ভাবি ফরিনা হাত থেকে চিঠিটা নিয়ে পড়া শুরু করলো। শুরুতে করা কাকু সম্বোধনে হতবিলম্ব হয়ে গেল ফরিনা। একবার উত্তেজিত আমজাদের দিকে তাকিয়ে পুনরায় পড়া শুরু করলো। সম্মানিত কাকু, দুঃখিত। মুখে বলল, আপনার প্রতি অন্তর থেকে আমার কোনো রকমের সম্মান আসছে না। এমনিতেই আপনি আমার চরম অপছন্দের একজন মানুষ ছিলেন। গ্রাম পরিদর্শকে যখন এসেছিলেন, তখন আমাকে দেখে যে আপনার মনে লাড্ডু ফুটেছিল, তা আমি টের পেয়ে শরবতের মধ্যে ছাগলের দানা মিশিয়ে দিতাম।
আফসোস, আমি বুঝতে পারিনি যে আপনার পাকা কোপের তল দিয়ে এত শয়তানি। খোদার কসম, বুঝতে পারলে সে রাতে যখন টয়লেটের জন্য বেরিয়েছিলেন রামদানি পুরো এলাকায় একটা চক্কর কাটিয়ে আনতাম আপনাকে। আমি বহু কষ্ট করে পড়াশোনা করেছিলাম, প্রতিনিয়ত বিয়ের প্রস্তাব আসতো, কোচিং করাতাম, প্রাইভেট পড়াতাম। এ থেকে গ্রামে তেমন একটা উপার্জন করা সম্ভব না, তবুও যা ছিল আব্বাকে ওটুকু দিয়ে শান্ত রাখতে পারতাম। মাসের শুরুর কয়েকটা দিন শেষে এসে আব্বা আবার ঘটক ডাকতো। এভাবে চলছিল আমার দিনগুলো। তারপর একদিন হুট করে আব্বা আমাকে বলে বসলো 3 দিন পর আমার বিয়ে, পাত্র ঠিক করে রেখেছে, শিক্ষিত উচ্চবিত্ত পরিবারের লোক। আমি রাজি হচ্ছি না দেখে আব্বা উঠতে বসতে অকথ্য গালি শুরু করলো। অবশেষে কান যখন পচে যাওয়ার উপক্রম আমি রাজি হয়ে বসি। বিয়ের রাতে জানতে পারি পাত্র আমার বাপের বয়সী, হয়তো বাপের চেয়ে বছরখানেক বড়। কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইলাম। বুদ্ধি লোপ পেল আমার, কিছু বুঝে উঠতে পারছিলাম না। আর এর মধ্যে আমার বিয়েটা হয়ে গেল নিজের বাপের বয়সী একটা লোকের সাথে। বিদের বেলায় আমি অবাক হতেও ভুলে গেলাম। জানতে পারলাম চড়া দামে বিক্রি করা হয়েছে আমাকে। যে বেচেছে সে আমার জন্ম দেওয়া বাপ, আর যে কিনেছে সে আমার কিছুক্ষণ আগে কবুল করা স্বামী। আমার দাম মাত্র 10 লক্ষ টাকা। প্রচণ্ড হাসলাম। বিদায়ের সময় মাকে জড়িয়ে ধরে একবার বললাম, অমানুষের সাথে সংসার করছে কি করে এতকাল। মা মুখ লুকালো আঁচলে। সে আদৌ জানো তো? হয়তো হ্যাঁ। গ্রামে আবার স্বামীরা মহাপাপ করলেও স্ত্রীদের মুখে অদৃশ্য সেটালোপ আটকে পা ধরে জুড়ে থাকার অলিখিত নিয়ম আছে। মা হয়তো নিয়ম পালনেই ব্যস্ত। সে যাক, আমার সাথে কী হচ্ছে সেটুকু বুঝে উঠতে না উঠতেই আরও চমকপ্রদ কিছু ঘটেই যাচ্ছিল। আমি চমকাতে চমকাতে এমন পর্যায়ে চলে গেলাম যে কথা বলার শক্তিটাও হারিয়ে ফেললাম। আধ বয়সে বুড়ো কাকু শুনেন, এসব দুষ্টামি করা উচিত না, এরকম দুষ্টামি আর করবেন না। আপনার না বউ আছে ঘরে, এরপর বাইরে এত চোখ যায় কেন? যা দুষ্ট, সবখানে এত শ্বশুরে কেন? যৌবনের শুরুতেই সত্যিনী করে ঢুকলাম, সেই করে আবার আমার বয়সে আর একটা মিষ্টি মেয়ে আছে। এটুকু কি মায়া লাগেনি আপনার? কী ভেবে পারলেন এসব করতে? আমার সাথে না হয় অন্যায় হয়েছে, আমি মানছি, আমার ভাগ্যের দোষ। অথচ একত্রে 3জন নারীর সাথে আপনি যে অন্যায়টা করলেন, এটাকে ভাগ্য মানতে আমার বড্ড কষ্ট হচ্ছে। আমি এখনও ভুলতে পারছি না সেই নারীটিকে, যার 23 বছরের সংসারে আমি কাটা হয়ে ঢুকেছি। আমি এখনও সেই মেয়েটির ঘৃণিত দৃষ্টি ভুলতে পারছি না, যার দুনিয়া এলোমেলো করে ঝড়ের অনুরূপ আমি এসেছি। অথচ আমার জানা মতে দোষ আমি করিনি। আমার সাথে অন্যায় হয়েছে। আপনার স্ত্রী সন্তানের থেকে শিখেছি অন্যায়ের সাথে আপোষে না আসতে। আমি এখন কি করব, কোথায় যাব জানি না। শুধু জানি যতদিন আপনার মতো জানোয়ারের সাথে সংসার করব ততদিন নিজের প্রতি ঘৃণা জন্মাতে থাকবে। আত্মা আত্মঘাতে রূপ নিতে খুব বেশি সময়ও নেবে না। অথচ জান বাঁচানো ফরজ, তাই আল্লাহ আমাকে মাফ করবেন নিশ্চয়ই। নিজের জীবনের প্রতি শতভাগ ভালোবাসা আমার ছিল। আপনার মতো নিকৃষ্ট লোকের জন্য সেই ভালোবাসায় আমি সামান্য ঘাটতিও আনব না। অতএব জনাবের নিকট আকুল আবেদন, সবাই রোকসানার মতো ভালো লোক হবে না। এদিকে একটু বিবেচনা করে পরবর্তী সাধিতে পাত্র নির্বাচন করে ব্যতীত করবেন, নয়তো দেখবেন তার দিলে আমার মতো এত মায়া মহব্বত নাই। আপনার এক পা তো ঘরতে গিয়ে আছে, সে পালানোর আগে অন্য পাও ঘরতে ঢুকে এরপর ভাগবেন। বুঝছেন মিয়া? উপদেশ দিচ্ছি, শোনেন, কাজে লাগবে। মেয়ের বয়সে কারো উপদেশ শুনলে ভালো ফল পাওয়া যায়। 1, কুড়কুড়ি আর সুড়সুড়ি দুটোই কমান, নইলে ভরা রাস্তায় লুঙ্গি খুলে দৌড়ানো লাগবে। 2, মানুষকে মানুষ মনে করবেন, নইলে শুয়োরও আপনাকে ত্যায্য করবে, আপনার মতো কচুর বস্তাতে লাথি মেরে দূরে সরাবে। 3, আপনি দুর্গন্ধযুক্ত নালায় গোসল করে শান্তি পেতেই পারেন, তবে পরিষ্কার পুকুরে একবার লাফ মেরে দেখেন, সেই মজা। 4, মনের আগাছা পরিষ্কার করে ধর্মের পথে ফিরে আসেন। আজকের মতো এখানেই খতম। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ইতি রূপসী রোকসানা। আবার দেখা হওয়াটার কথা বলেছি কাকু, সিরিয়াসলি নিয়েন না, আপনার মুখ দেখলেই বমি পাবে আমার। পরে লোকে প্রেগনেন্ট ভাববে। এদিকে আপনার সাথে এখনও আমার কিছুই হয় নাই। যদি কিছু করতে যেতেন গত রাতে, আল্লাহর আস্তে একটা কোরবানি করে ফেলতাম রে কাকু। বেঁচে গেছেন, শুকরিয়া আদায় করেন। পৃথিবীটা বিষে ভরা, তার মধ্যে যারা জন্মেছে পবিত্র আত্মা নিয়ে তাদের প্রায় শতভাগ পেয়েছে বিষাক্ততা। অন্যথায় যারা মন্দ লোক তাদের বেলায় এই নীতিটা খেটেছিল বিষক্ষয়। একটি পরপর 2বার ঠকেছে 2টো নারীর কাছে। প্রথমজন তার জন্মদাত্রী জননী, দ্বিতীয়জন তার 4.5 বছরের ভালোবাসা। ব্যক্তির যখন 5.5 বছর বয়স তখন তার প্রতি তার মায়ের
দায়িত্ব জ্ঞানহীনতার প্রকাশস্বরূপ বাজে কিছু ঘটে। ক্ষুব্ধ হয়ে তার বাবা অতঃপর ভীষণ শান্ত হয়ে তার মাকে জব আর বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে বলে। অবিলম্বে তার মা নিজের ক্যারিয়ারকে বেছে নেয়। অতঃপর বিচ্ছেদ, আলাদা হয়ে যায় তার বাবা মা। ব্রোকেন ফ্যামিলিতে ইফতির শৈশব কাটে। ইফতির বেড়ে ওঠা তার বাবার কাছে, বাবা দাদি ইফতি, ছোট্ট সংসার। ইঞ্জিনিয়ারিং করার সময় ইফতির সাথে তার ব্যাচমেট রাফার পরিচয় হয়। পরিচয়টা এত জলদি যে একটা প্রণয়ের সম্পর্কের রূপ নেয়। তা বিস্ময়কর ছিল বটে। 4.5 বছরের সম্পর্ক। হঠাৎ জানতে পারে তার এক বন্ধু বিয়ে করেছে। ছবিতে দেখতে পেল বন্ধুর বিবাহিত স্ত্রী হিসেবে তারই প্রেমিকা হাসি মুখে দাঁড়িয়ে আছে পাশে। সামাজিক মাধ্যমে বিয়ের ছবি ছেড়েছে, ক্যাপশনে ছিল প্রণয় থেকে পরিণয়। অবিশ্বাস্য লেগেছিল বিষয়টা ইফতির কাছে। পরের দিনে রাফা তাকে টেক্সট করে, ইফতি, ইফ ইউ ওয়ান্ট টু হেট মি ইউ ক্যান, বাট ফার্স্ট আই নিডেড টু সিকিউর মাই ফিউচার। এজন্য বিয়ে করে ফেললাম, আর হাজব্যান্ড হিসেবে তোমাকে চুজ করলাম না, যেহেতু তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে। সো একটু এক্সপ্লেন দিচ্ছি। নিঃসন্দেহে তুমি মানুষ হিসেবে চমৎকার, কিন্তু শুধু একজন চমৎকার মানুষ দিয়ে সারাটা জীবন চালানো যায় না। দায়িত্ববোধ লাগে, পার্টনারকে বোঝা লাগে। তুমি অসম্ভব পজিটিভ একজন মানুষ। আমার সাফোকেটেড লাগতো ইফতি। এত ভালোবাসা নেওয়া যাচ্ছিল না। আর রাদিফকে দেখে তখন মনে হলো ওর সাথে আমি হ্যাপি থাকবো, তাই একটু স্বার্থপর সুবিধাবাদের মতো কাজ করলাম। ইচ্ছে করলে মাফ করে দিও আমায়, নয়তো যা খুশি করো। শুধু দীর্ঘশ্বাস ফেলো না, আর অভিশাপটা দিও না। অ্যাগেন আই সাউন্ড লাইক এ সেলফিশ, বাট কিচ্ছু করার নেই। একটাই লাইফ, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। সরি অ্যান্ড থ্যাঙ্কস ফর লাভিং মি। ইফতি রিপ্লাই করতে পুরো 2.5 দিন সময় নিয়েছিল। তারপর ছোট্ট করে বলেছিল, আমার ভালোবাসা যদি কারো গলার ফাঁসি দড়ির মতো লাগে, তবে তার মতো অযোগ্য আমার জন্য দ্বিতীয়টা হবে না। থ্যাঙ্কস ফর লিভিং মি। তারপর ব্লক। রাফা রাদীপ দুজনকেই সবখান থেকে ব্লক করে রেখেছিল ইফতি। ভালোবাসা তেমন আহামরি কিছু না, শুধু হয় কি মাঝে মাঝে একা লাগে, মাঝে মাঝে সব কিছু বিষণ্ণ লাগে, মাঝে মাঝে গোটা দুনিয়াটাকে অসহ্য লাগে। এভাবে 2.5 মাস কাটার পর ইফতি নিজেকে সামলে নিয়েছিল। বিচ্ছেদের আজ 5 বছর পেরিয়েছে। ইফতির বয়স 24 থেকে 29 হওয়ার মধ্যবর্তী 5 বছরের জার্নিতে ইফতি অসম্ভব ম্যাচিউর হয়েছে। স্বভাব পরিবর্তনে ভীষণ গম্ভীর, পর্যবেক্ষণশীল আর দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ হয়েছে। সঙ্গে যে জিনিসটা তার মধ্যে ভীষণ করে মিশে আছে তা হলো একটা ভুল ধারণা, নারী মাত্রই ছলনাময়ী। ইফতি গত রাতে কাজীপাড়া বাসা থেকে তাদের গুলশানের বাসায় চলে এসেছে। এখন রাতে 11:30 বাজে। বেডে হেলান দিয়ে শুয়ে সিগারেট টানছে ইফতি। পৃথিবীর সবচেয়ে মারাত্মক আসক্তি হলো নারী আসক্তি। নারীর প্রতি টান দমে এলে সিগারেটের প্রতি টান অদমনীয় হয়ে আসে। অন্য হাতে ফোন স্ক্রল করতে করতে সে ব্যঙ্গাত্মক হাসলো। আচমকা দরজা খোলার সামান্য শব্দে ইফতি সংকুচিত হলো। ডানে তাকিয়ে দরজার কাছে সাদেক সাহেবকে দেখে ইফতি দ্রুত সিগারেটটা অ্যাশড্রেক্সে ফেললো। সাদেক সাহেব তা দেখে বললেন, ফেলার প্রয়োজন নেই, তুমি স্মোক করো, এটা আমার অজানা নয়। ইফতি তাতে হেসে বলল, সে তো তুমিও করো। তাই বলে যেমন বাপের পাশে বসে লাইটার চাইতে পারি না, তেমন বাপের সামনে ধোঁয়া ওড়াতে পারি না। এতটুকু কার্ডসিটি তো রাখতেই হয়। সাদেক সাহেব হেসে ইফতির পাশে এসে বসলেন। ইফতি জিজ্ঞেস করলো, কিছু বলবে আব্বু? না, এমনিতেই দেখতে যাচ্ছিলাম ঘুমিয়েছো কি না। তোমার মন খারাপ? না বেটা, মন খারাপ টারাপ হয় না। সত্যি বলছো আব্বু? সাদেক সাহেব প্রত্যুত্তর অল্পক্ষণে নীরবতা দিলেন। ইফতি লম্বা করে শ্বাস টেনে বলল, গান শোনাবো? সাদেক সাহেব গুমট হতেও হলেন না। ইফতির কথাটা শুনে প্রফুল্লিত চিত্তে বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, দাঁড়াও সিগারেটটা নিয়ে আসি। ইফতি সিগারেট এনে আরাম করে বসলো। বাবার দিকে তাকিয়ে মিহি হেসে সুর তোলা শুরু করলো। অনেকটা সময় ধরে এক পর্যায়ে গিয়ে সাদেক সাহেব পট করে ইফতির বিছানায় শুয়ে পড়ে বললেন, এত জোস গাছ রে বাবু, ঘুম পেয়ে গেছে, গাইতে থাক, শান্তিতে ঘুমাই। ইফতি থেমে গেল, কপালে আঙুল ডলে বলল, নিজের রুমে যাও। কেন? জোয়ান ছেলের সাথে ঘুমাতে হয় না? তোর গার্লফ্রেন্ড রাগ করবে? ইফতি এ পর্যায়ে না হেসে পারল না। হ্যাঁ, সাদেক সাহেব জিজ্ঞেস করলেন, গার্লফ্রেন্ডটা কি সিগারেট? ইফতি এবার শব্দ করে হেসে বলল, হ্যাঁ, আমি ঘুমাচ্ছি। তোর গার্লফ্রেন্ড ব্রেকআপ করলে করুক, গুড নাইট। নতুন বাসায় মাকে নিয়ে অরণের 3.5 মাস কাটলো। এই 3.5 মাসে বেশ কিছু সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে। মিস তনুজের সাথে আয়েশা অরণের দুজনের দারুণ সখ্যতা করেছে। আয়েশা নতুন পরিবেশে মানিয়ে নিয়েছে। সেই সঙ্গে রোজ রোজ একটা সেটা নতুন ধরনের খাবার রান্না করে অরণিকে খাওয়ানো যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। মেয়েটা আয়েশ করে খাবে, এরপর সুন্দর সুন্দর প্রশংসনীয় কিছু বাক্য বলবে, যেমন, মামুনি জাদু জানো, মামুনি সেরার সেরা,
অতুলনীয়, মনে হচ্ছে জনম সার্থক। আরও নানান কথা। এসব শুনে আয়েশার খুশি ধরে না। রান্নাটা সে ভালোই পারে। রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। অরণি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মাকে যতটা পারে সময় দেওয়ার চেষ্টা করে। ক্যাম্পাস, টিউশন, ক্লায়েন্ট এসব সামলে উঠে মাকে যতটা সময় দেওয়া যায় দিচ্ছে। এর থেকে সে রাতের ঘুম কমিয়ে নিয়েছে একদম। 4 ঘন্টা ঘুমোতে পারছে না গত মাস ধরে। অরণির প্রথমে প্রচুর দুশ্চিন্তা হলেও এখন তা লাগছে না। এখন সে টের পাচ্ছে মাকে নিয়ে এসে অন্য কারো দয়া ছাড়াই চলতে পারবে। এটুকু কষ্ট করলে দুজনে বেশ ভালোভাবেই চলতে পারবে। এসব সুন্দর সুন্দর ঘটনার মধ্যে আরও কিছু ঘটেছে, তবে সেগুলোকে সুন্দর বলা যায় কি না জানা নেই। হয়তো সুন্দর, হয়তো অন্য কিছু, তবে কুৎসিত মোটেও নয়। ইফতি যতবার এই বাসায় আসছে সম্পূর্ণ কাকতালীয়ভাবে অরণি নিজের প্রতি ইফতিকে আকর্ষিত করার জন্য কিছু তো করছেই। এই তো গত মাসের কথা, সাদা কুর্তা পরে ছাদে দাঁড়িয়েছিল অরণি। তখন সন্ধ্যা করে আচমকা বৃষ্টি নামে। মেয়েটা ফ্ল্যাটে না ঢুকে সেখানে দাঁড়িয়ে পাখির ডানার মতো দুহাত ছড়িয়ে মুখখানা আকাশের দিকে ঘুরিয়ে রাখে। ঠোঁটের বাজে বাজে জল আর কোনায় অপ্রশস্ত হাসি। ইফতি সিঁড়িঘর থেকে আর ছাদে প্রবেশ করার দুঃসাহস দেখায়নি। উল্টো ঘুরে ফিরে দেখেছিল নিজের ফ্ল্যাটে। তারপর এমন এক অবস্থা হলো, ইফতি ছাদে যাওয়া বন্ধ করে রেখেছে। মেয়েটা তখন নিয়মিত ছাদে আসা শুরু করে বারান্দায়। রাতভর বারান্দায় বসে ল্যাপটপে ডুবে থাকে। একটা মানুষ না হেসে কতক্ষণ থাকতে পারে? এত বোরিং একটা লাইফ লিড করে মেয়েটা। ভাবতে গেলে ইফতির চোখ মুখ কুঁচকে আসে। তারপর থেকে তো এ বাসায় যাওয়াই বন্ধ করে রেখেছে। আজ এক জরুরি কাজ পড়ে গেল বিদায় আসতেই হলো এখানে। তার সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় অরুণী তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিল। অসহ্য মেয়েটা পিছু ছাড়বে না ভেবে ইফতি ফট করে বলে বসলো, স্টক করছেন কেন? কি সমস্যা? থতমতে খেয়ে গেল অরণি। তাকালো ডানে বাঁয়ে। এরপর নিজের দিকে তাকিয়ে অবশেষে ইফতির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, আসার পথে বেন কি রাস্তায় ফেলে এসছেন, নাকি মলম পাটি দে বলে নিয়ে গেছে? তীব্র তেজ মিশ্রিত জাঁজালো আওয়াজ শুনে ইফতি কেসে উঠল। সে কেন অমন কথা বলল? বিপরীতে মেয়েটা কি করে এমনটা বলতে পারলো? ইফতি ভাবতেই পারছে না। পরিস্থিতিটা কাটিয়ে ওঠা ইফতির দ্বারা সম্ভব হচ্ছে না। সে কি বলবে এখন? আবারও তাকালো সামনের মেয়েটির চোখে। সেই চোখের দৃষ্টি অসম্ভব দৃঢ়, জ্বলন্ত অগ্নি যেন এখনই ভম্ব করে ছাড়বে। ইফতি শ্বাস ফেলে বলল, আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি, যেখানে সেখানে পাগলামো করে বেড়াচ্ছি। অরণির কঠোরতা কিছুটা নেমে এলো, তবে গাম্ভীর্যের এক বিন্দুও সরল না। সে ভেবেই বলল, ডাক্তার দেখান। ইফতি অপমানিত বোধ করতেও করল না। থতমত গলায় বলল, ঠিক আছে। বিপরীতে অরণি পাশ কাটিয়ে চলে গেল। এবার বেচারা ইফতি বহু কষ্ট পেল, সেই সঙ্গে অপমানিতও বোধ করলো। এমন মেয়ের প্রতি দুর্বলতা আসার ছিল তার। মেয়েটার ঝাঁঝি তো সহ্য করে এগিয়ে যাওয়া যায় না। অরণি বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসে গেল। সেখানে তাবাসসুমের সাথে দেখা হলো। তাবাসসুম এখন আগের মতো রসিকতা করলেও অরণি প্রাণ খুলে হাসে না। উপরে উপরে যা হাসে তাতে দুঃখবোধটা তাবাসসুমের মধ্যে এসে যায়। অরণিকে দেখেই সে এগিয়ে এসে বলল, বন্ধু, জলিল উদ্দিন আমাকে প্রপোজ করেছে। অরণি কপাল কুঁচকে বলল, এরপর রিজেক্ট কেন? তোর না ক্রাশ? কচুর ক্রাশ আমার। ক্রাশ জিনিসটা আসলে পরিবর্তনশীল। আজ এখানে কাল সেখানে, পরশু অন্যখানে, এভাবে চলে। ও আচ্ছা। তাবাসসুম এক হাতে অরণিকে জড়িয়ে ধরে বলল, দোস্ত বল, তুই কেমন আছিস? ভালো আছি। তুই ভালো? তাবাসসুম ছল চোখে তাকিয়ে বলল, তোর দুঃখবোধ আমাকে কাঁদাচ্ছে। আমি ভালো থাকতে পারছি না কেন? অরণির খুব খারাপ লাগলো। সে অসহায় চোখে তাবাসসুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারল না। ফ্ল্যাটে আয়েশা একাই আছে। মেয়ের জন্য আজ কিছু নাড়ু আর আচার বানাচ্ছে সে। পুরো ফ্ল্যাটটা গোছানো হয়ে গেছে। এই 3 মাসের অক্লান্ত পরিশ্রমে অরণি মায়ের সাথে মিলে সংসারটা সাজিয়ে ফেলেছে। হঠাৎ কলিং বেল বাজায়। আয়শা হাত দিয়ে এগিয়ে যায় ওদিকে। দরজা খুলে সামনে তনুজাকে দেখে মুচকি হাসল সে। তনুজা নিজের ঠোঁটে মিহি হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। সে ঠোঁট চেপে হেসে বলল, ভিতরে আসতে পারি? আয়শা গাল ভরে হাসলো। নিশ্চয়ই। তনুজা ভিতরে চলে এলো। একটা ভালো সুঘ্রাণে সে আমোদিত হয়ে বলল, আপু কি বানাচ্ছেন? আয়শা তনুজাকে নিয়ে কিচেনে চলে এলো। তারপর দেখালো কি বানাচ্ছে। তনুজা তাতে বলল, আপনার রান্নার হাত ভীষণ ভালো। আপনি চাইলে কুকিং ক্লাস করাতে পারেন অনলাইনে। বর্তমানে কিন্তু খুব চলছে এসব। সব ধরনের সুবিধা হাতের নাগালে আছে। আমাদের উচিত কাজে লাগানো। আর আপনি যা রাঁধেন না, 2-3টে রেসিপিতেই ফলোয়ার কয়েক হাজার হয়ে যাবে, দেখে নেবেন।
আশার প্রশংসনীয় বাক্যে লজ্জা পেল। মেয়ে ছাড়া কোনোদিন কেউ তার প্রশংসা করেনি। বিয়ের পর তো যেন সব কিছু নিখুঁত করা শ্বশুরবাড়ির একটা দাবিই ছিল। একটু এদিক সেদিক হলেই বরঞ্চ খোঁটা শোনা লাগতো। সেখানে তার প্রচণ্ড ভালো কিছু কারো প্রশংসা এটা চাহিদা থেকেও মুছে গিয়েছিল অগোচরে। তনুজা বলল, পূজার ছুটিতে কলেজ অফ, একা একা লাগছিল, তাই আপনার কাছে চলে এলাম। ভালো করেছ, একা একা থাকা লাগে সারাদিন, তুমি এলে আমার ভালোই লাগে, আর তোমার সঙ্গ আমার ভীষণ পছন্দ। তনুজা প্রশস্ত হাসলো। আর কিছুক্ষণ কথোপকথন হুট করে আশা জিজ্ঞেস করলো, তনুজা, আমি কি তোমাকে ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? তনুজা কিছুটা থমকালো, পরপর মাথা নেড়ে বলল, অবশ্যই পারেন আয়শা। সময় নিয়ে শোধালো, তুমি বিয়ে করনি? তনুজা মিহি হাসলো, আপু, আমি ডিভোর্সি। আশা ব্যাপারটা কিছুটা আন্দাজি করে নিয়েছিল। সাধারণত বিবাহিত আর অবিবাহিত মহিলাদের মধ্যে কিছুটা দৈহিক গড়নের পার্থক্য থাকে। তনুজাকে দেখে বিবাহিতই মনে হয়, কিন্তু স্বামী যেহেতু নাই, তাই আয়েশার ধারণাই ছিল এমন কিছু। কৌতূহল তার দমছে না, এদিকে আর কিছু জিজ্ঞেসও করতে পারছে না। তনুজা নিজ থেকে তাই বলল, আমার বিয়ে হয়েছিল 17 বছর বয়সে, ডিভোর্স 23 বছরে। তারপর মামার কাছ থেকে পড়াশোনা শেষ করি। একটা ভার্সিটির লেকচারার হিসেবে কিছু বছর পর ওই জবটা ছাড়তে হয়, আর এখন এখানে চলে আসি। কি স্মুথলি নিজের জীবনের স্রোতের দিক অল্প কয়েকটা শব্দে জানিয়ে ফেলল। অবাক হয়ে আয়েশা জিজ্ঞেস করলো, তোমার তো সুযোগ ছিল, আবার বিয়ে করনি কেন? বিয়ে সব? আয়েশা থতমত খেয়ে গেল। না, কিন্তু আর কারোর প্রতি ভালোবাসা আসেনি, এসেছিল। তবে? তরুণের চোখে হাসলো। ইমতিয়াজ তালুকদার শুদ্ধ একটা নেশা, একটা আবেগ, একটা অদ্ভুত চিনচিনি সুখ, একটা হাসতে থাকা মুখ, কোকড়ানো চুলে ছেলের গজদাঁতের হাসি। ছেলেটা কোথায় কোথায় চুলগুলো হাত বুলিয়ে হাসত, সুখে হাসত, ব্যথায় হাসত, রেগেও হাসত, অসম্ভব যন্ত্রণায় কান্না করার বদলেও হাসত। গান করার উপর প্রবল ঝোঁক ছিল, তারও অধিক ঝোঁক ছিল আমার উপর। সে গান গাইতে ভালোবাসত, চিঠি লিখতে ভালোবাসত, প্রতিটি পঙ্ক্তি আমাকে উৎসর্গ করে দুষ্টু হাসতে ভালোবাসত। আমার প্রতি তার দুর্বলতা আমাকে অবাক করতো প্রতিনিয়ত। সেই ভালোবাসা আমি আজন্ম চেয়ে এসেছি। সেই ভালোবাসা না চাইতে এই ছেলেটা আমাকে দিয়ে ছেড়েছিল। আশা মনোমুগ্ধের মতো শুনে গেল। তনুজাকে থামতে থেকে জিজ্ঞেস করলো, তবে তার মধ্যে কী সমস্যা ছিল? এক বুক যন্ত্রণার সাথে তনুজা হাসলো। সে আমার চেয়ে 8 বছরের ছোট একটা পাগল ছেলে ছিল, আমার স্টুডেন্ট ছিল। আজ আমার 39 বছর, ছেলেটা পুরুষ হয়েছে, তার 31 বছর। একটা কাঁটা এসে বিঁধল আশার গলায়। হাসপাস লাগলো তার। পৃথিবীতে ভালোবাসার মতো অসহায় জিনিসটা দ্বিতীয়টা হয় না। যার থেকে চাই তার থেকে পাই না, যে দিতে চাই তার থেকে নিই না। আশ্চর্য সব। এমন সময় তনুজের ফোনে কল এলো, একটা প্রাইভেট নাম্বার থেকে। সে ড্রয়িং রুম সংলগ্ন বারান্দায় চলে এলো। কল রিসিভ করে কিছু বলল না, চুপচাপ বিপরীত ব্যক্তিটির কথা বলার অপেক্ষায় রইল। অথচ যেই লোকটা কল দিয়েছে সেও কথা বলছে না, বড় বড় শ্বাস ফেলছে। সে নিঃশ্বাসের শব্দ ভীষণভাবে শোনা যাচ্ছে। তনুজা আরও চুপ হয়ে গেল, থমকানো নজরে একদিকে তাকিয়ে রইল। নিঃশ্বাস ফেলতেও যেন ভুলে গেল। ওপাশের ব্যক্তিটি আরও অস্থির হলো। এভাবে 5 মিনিট কেটে গেলে সে অধৈর্য গলায় বলল, আমি কি বাতাসের সংশোধন ভনভন আওয়াজ শুনতে কল দিয়েছি? একটু কথা বলেন, হ্যালোটাই অন্তত বলেন। শ্বাসও নিচ্ছেন নিঃশব্দে। কি চাইছেন? দম বন্ধ হয়ে মরে যাই? যোগাযোগ বিচ্ছিন্ন করছেন? ফাইন, আমি মেনে নিয়েছি, কিন্তু মাঝে মাঝে একটু কল দিয়ে আপনার আওয়াজটা তো শুনতে পারবো। সবসময় তো কল করি না, অমন করেন কেন? এ পর্যায়ে এসে পুরুষালী আওয়াজটা বাচ্চামো আহ্লাদ শোনালো। তনুজা হেসে পারল না। এপাশের হাসির শব্দ শুনে কলের ওপাশে থাকা ভদ্রলোক একটা হার্টবিট মিস করলো। বুকে হাত ডলতে ডলতে ডাকলো, মিস তনুজা। তনুজা দ্বিতীয়বারের মতো থমকে গেল। তার কাজে যেন শুধু থমকানো, কথা তো বলছেই না, আওয়াজও করছে না। তারপর অনেক অনেক চেষ্টা করে সে বলতে সক্ষম হলো, বলুন। বলো শুদ্ধ, কেমন আছো তুমি? না, শুদ্ধ আর পারল না। বোকা হাত রেখে সোজা বেডের উপর পড়ে গেল। সামান্য শব্দে তনুজা ভরকালো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? এই কণ্ঠস্বরটা, এই পাষণ্ড মানুষটার গলার আওয়াজ শুদ্ধতার কাছে কি, সেটা কীভাবে বোঝাবে তাকে? আজ কত বছর পর তনুজা তার নাম ধরে ডাকলো। এই সুখে আগামী কয়েক ঘন্টা সেভাবে চিত হয়ে পড়ে থাকবে। শুদ্ধকে কথা বলতে না দেখে তনুজা ডাকলো, শুদ্ধ। বুকে হাত রাখা অবস্থায় শুদ্ধ আবেশে চোখ বুঝলো। মরে গেছি। অরণ্যের প্রতি দিনকে দিন ইফতির অনুভূতি বেড়েই চলেছেন। এখন ইফতি এ বাসাতে এসে থাকা শুরু করেছে।
দূরত্ব যেহেতু কাছে টানছে, এবার কাছে থেকেই দেখলাম, দেখা যাক নৈকট্য দূরত্ব বাড়ায় নাকি সব ধরনের সংশয় মেটায়। বারান্দায় বসে সিগারেট টানছিল ইফতি। অরণি ল্যাপটপ নিয়ে বারান্দায় আসতে সিগারেটের ধোঁয়ায় কেসে ওঠে, আবার ফিরে যেতে নেবে। এমন সময় ইফতি ডেকে ওঠে, কেসে কি মনোযোগ আকর্ষণ করতে চাইছেন আপু? অরণি কটমট করে তাকিয়ে বলল, ডাক্তার দেখানোতে এত গাফলতি কেন করেন ইফতেখার? আপনি ডাক্তারে কেন পড়েননি? আপনার কাছেই দেখাতাম। আমি ডাক্তার হলে আপনাকে সিগারেটের ছাই পানিতে গুলে ইনজেক্ট করতাম। এতে কি বিশেষ কোনো উপকার হয় আপু? অবশ্যই হয়, এতে দুনিয়া থেকে পাগলের পরিমাণ কমে যায়। আমাকে মেরে ফেলার এত ইচ্ছে? তবে আসুন ফ্ল্যাটে, গলা টিপে ধরুন। এই প্রথম অরণিকে তার সাথে ঝগড়া শুরু রসিকতা করতে দেখল ইফতি, তাই নিজে এতগুলো কথা বলে ফেলল। অথচ শেষ কথার প্রেক্ষিতে অরণি জিজ্ঞেস করা প্রশ্নটা শুনে লজ্জা ইফতি সম্পূর্ণ লাল হয়ে পড়ল। বারান্দায় এক মুহূর্ত মেয়েটার সামনে দাঁড়াতে পারল না। আর একটু দাঁড়ালে হয়তো ইফতির অসংবেদনশীল মনটা বলে উঠত সে আসলে নৈকট্য চাইছে। কেননা অরণি জিজ্ঞেস করছে, স্পর্শ চাইছেন? ভার্সিটি থেকে টিউশনিতে গেল অরণি। ওর স্টুডেন্টের নাম মিহি, দেখতে ভীষণ মিষ্টি, হাসলে গালে টোল পড়ে বলে মিথি সারাক্ষণ হাসতে থাকে। নিজেকে সুন্দর দেখানোর জন্য মেয়েটা সবই করে। কেউ কেউ তো কাঁদতে গিয়েও আয়না দেখে কীভাবে সুন্দর করে কাঁদা যায় তার অনুশীলন করে। অরণিকে দেখে মিথি গাল ভরা হাসি দিয়ে দেখিয়ে সালাম দিয়ে বলল, কেমন আছেন ম্যাম? অরণি সালামের জবাব দিয়ে বলল, এই তো ভালো আছি, তুমি? আমিও ভালো। ওকে, গতকালের পড়া পড়েছ? মিথি দুধারে মাথা নেড়ে নেতিবাচক জবাব দিল। অরণি জিজ্ঞেস করলো, কেন? আসলে ম্যাম, গতকাল কি হয়েছে জানেন? আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ফার্স্ট ডেট ছিল। ফিরতে ফিরতে রাত 9টা বেজে গিয়েছিল। এসে আর পড়া হয়নি। অরণি বড় করে শ্বাস ফেলে বলল, সামনে এইচএসসি, আর এটা তোমার ডেটের সময়? মিথি হি হি শব্দে হেসে বলল, অসময়ও তো নয় ম্যাম। তাছাড়া হিসেব করে সময় মিলিয়ে কাজ করা যায় না। যখন করে ফেলা হয় তখনই তার সময়। বুঝলাম। ফিজিক্স বের করো। মিথি বই বের করতে করতে আর চোখে তাকালো অরণির দিকে। ঠোঁট চেপে জিজ্ঞেস করলো, ম্যাম, আপনি কোনোদিন ডেটে যাননি? এত বাড়তি কথা বলে মেয়েটা। অরণি ইচ্ছে করলো নিজের কপাল চাপড়াতে, অথচ তা করতে না পেরে সে অসহায় চোখে তাকিয়ে রইল। থমথমে গলায় বলল, পড়ায় ফোকাস করো। যেদি দুষ্ট অসম্ভব মিশুক মিথি 2 মিনিটে পরে আবারও জিজ্ঞেস করলো, ম্যাম, আপনার বয়ফ্রেন্ডের নাম কি? অরণি শুনলো না যেন। মিথি এরপর বলল, আমার এর নাম জিকু। আমার 3 বছরের সিনিয়র। পুরান ঢাকাইয়া, বাপজান মানবে না, এজন্য এইচএসসির পর পালাবো। ম্যাম, আপনি বিবাহ করবেন না? তার সম্পূর্ণ কথা ঠাট্টা সুর ছিল। এখনকার এই বাচ্চা কাচ্চারা বড় ছোট মানে না, কার সাথে কি বলা লাগে তাও বোঝে না। অরণি হতাশ হয়ে ভাবলো সেসব। প্রচণ্ড ধৈর্যের সাথে বলল, তুমি কোনো টপিকে উইক আমাকে জানাও, আর সেগুলো প্র্যাকটিস করাবো। মিথি বলল, আমি আন্ডারস্ট্যান্ডিংয়ে উইক ম্যাম। যে কেউ কলকাতা বলার জন্য মুখ খুলে বললে আমি কুত্তার বাচ্চা শুনতে পাই, এরপর ঝগড়া লাগিয়ে দিই। এ বলে এই বাঙ্গির ফুক আমারে কুত্তার বাচ্চা কইলে কোন সাহসে? মিথি একটু থামলো, চরম হতাশা গলায় বলল, আপনিই বলেন ম্যাম, এভাবে কি চলে? ধৈর্যের বর্ডারে দাঁড়িয়ে অরণি বলল, ফার্স্ট পেপারে কোনো সমস্যা নেই তাই তো? মিথি আবার পড়ায় মন দিল। অরণি হাত ছেড়ে বাঁচল। ইফতির সাথে অরণির দেখা হলো মেট্রো স্টেশনে। দুজন বাসায় ফিরছে। ইফতি আগ বাড়িয়ে কথা বলেনি, অরণিও না। অথচ দুজন দুদিকে না গিয়ে বরঞ্চ 2 হাত ব্যবধানে এগোচ্ছে। আচমকা ইফতি লক্ষ্য করলো একটা আধবয়সী লোক অরণির খুব কাছ দিয়ে যাচ্ছে। একটু পর দূরত্ব কমাচ্ছে। সে হাতে ওঠালো ছোঁয়ার তাগিদে। চোখ লালসা। আচমকা ইফতির রক্ত মাথায় উঠে গেল। তীব্র রাগ মিশ্রিত চোখে তাকালো সে। খপ করে ধরে ফেললো হাতটা। লোকটা ভয় পেয়ে ইফতির দিকে তাকালো। ইফতি ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, রক্ত লাল চোখে, হাতে শিরা ফুলে উঠেছে। অরণি তখন অনেকটা এগিয়ে গেছে। লোকটা কিছু বলতে মুখ খুলতে যাচ্ছিল, অমনি ইফতি ঘুষি মেরে বসলো লোকটার বাম চোয়ালে। মুহূর্তেই লোক জড়সড় হয়ে গেল এখানে। আশেপাশে ভিড় কোলাহল জমে গেল। ইফতি 2 ঘুষিতে লোকটা ফেলে দিয়েছে রাস্তায়। বাকিটা পাবলিক দেখে নেবে। অরণি আওয়াজ পেয়ে দেখে তাকে ভিড় ছাড়া কিছুই দেখতে পেল না। পাশে যে ইফতি নেই এটুকু দেখে স্বস্তির শ্বাস ফেলল। কিছুটা এগোতেই কোত্থেকে যেন পাশে সে ইফতি দাঁড়ালো। অরণি দেখেও চোখ সরিয়ে নিল। ইফতির পাশাপাশি যথেষ্ট দূরত্ব রেখে হাঁটতে হাঁটতে ডাকলো, অরণি। অরণি জবাবে ছোট্ট করে বলল, বলুন। ইফতির সামনে তাকিয়ে বলল, আপনার প্রতি আমার অসীম কৌতূহল। আমি আগ্রহ দমাতে হিমশিম খাচ্ছি। এমন অবস্থায় কি করতে পারি? অরণি এতে বিন্দুমাত্র অবাক হলো না। নির্লিপ্তভাবে বলল,
ব্যাপার না। সৃষ্টি শুরু থেকে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের প্রবল আগ্রহ। ইপ্তি থমকে গেল সামান্য। আপনি আমার জন্য নিষিদ্ধ? আশেপাশে তাকে অরণি বলল, হ্যাঁ। আপনি নিশ্চিত? হ্যাঁ। তারা নিজেদের বাড়ি গলিতে চলে এসেছে। এদিকে মানুষের যাতায়াত নেই বললেই চলে। ইপ্তি ভীষণ অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে পড়ল। তা দেখে কিছুটা সামনে অরণিও দাঁড়ালো। এগিয়ে গিয়ে মুখোমুখি হলো ইপ্তি। শক্ত গলায় শোধালো, কিভাবে? অরণি চোখে চোখ রাখলো, দৃঢ়তার সাথে বলল, পুরুষ মানুষের প্রতি বিন্দুমাত্র ঝোঁক আমার নেই ইপ্তি। আপনি সুদর্শন, আপনি ব্যক্তিত্ববান, আপনি বড় সুপুরুষ, অথচ আমি এদিকটায় বিদুস্বতন্ত্র। একই ব্যথা তবে। ইফতির যেমন অদ্ভুত অনুভূত হলো। সে কিছু বলতে চেয়েও পারল না। কি বলবে তাও ভেবে পেল না। পাশ কাটিয়ে অরণি চলে গেল। যাওয়ার আগে কোমল গলায় বলে গেল, ইফতি, নিজেকে সংযত করুন। আপনাকে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগবে না। এরপর কেটে গেল আরও 4 মাস। ইফতি নিজেকে সংযত করা তো দূর, কৌতূহলী কদম আটকাতে অবধি পারেনি। সে 1 পা 2 পা করে এতটা দূরে এগিয়ে গেছে যে এখন আর ফেরার পথ নেই। ব্যাপারটা এমন না যে সে প্রেমে পড়েছে অরণির। প্রেম জিনিসটা ভিন্ন। সেরকম অনুভূতি আসেনি এখনো। তবে এর চেয়ে ভয়ঙ্কর কিছু ঘটেছে। অদ্ভুত কিছু, বিশেষ কিছু, অন্যরকম কিছু, ক্ষতিকর কিছু। সেই কিছু আটকাতে আমরা চাইলে অভ্যেস বলতে পারি। ইফতি ইচ্ছে করলে গুলশান থেকে অফিস করতে পারত। ওখান থেকে দূরত্ব কমই বটে, অথচ তা না করে কাজীপাড়ার এই ফ্ল্যাটেই থাকছে সে। এখান থাকতেই স্বস্তি বোধ করছে, শান্তি পাচ্ছে। যখনই অস্থিরতায় হাঁসফাঁস করতে থাকে তখনই সে ওপরের ফ্ল্যাটের ভীষণ উদ্ভট মেয়েটাকে ভাবে। সে মেয়েটা তারও অধিক একাকিত্বে স্থির থাকতেন। সে কি মেয়েটার চেয়ে বেশি দুর্বল? সে কেন অল্পতেই ভেঙে পড়বে? এসব ভেবে ইফতির আর দুঃখবিলাস করা হয় না। 2-4টে সিগারেট উড়িয়ে কাজে মনোযোগী হয়। অভ্যস্ত কাজগুলোর বিশ্লেষণে সে রোজ ভোরে ওঠে, বারান্দায় গিয়ে বসে। কাজ করতে করতে বেতে সোফাটিতে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়া মেয়েটাকে ভোরের প্রথম আলোয় ভীষণ স্নিগ্ধ দেখায়। ইফতির দিনের শুরুটা এভাবে হয়। তাকে দেখে এরপর অফিস যায়, ফেরে বিকেলের পর। তখন থেকে বারান্দায় বসে স্মোক করতে করতে অপেক্ষায় থাকে মেয়েটির বাসায় ফেরার। খুবই সাধারণ, অথচ ইফতির চোখ ফেরাতে পারে না এমন ভঙ্গিমায় গলির এই মাথা থেকেও এগিয়ে আসতে থাকে মেয়েটা। পরনে সবসময় হালকা রঙের গোলজামা, প্লাজো আর ওড়না। চুলগুলো বেশিরভাগ সময় বিনুনি গাঁথা থাকে, মাঝে মধ্যে হয়তো কোনো রকম একটা কাঁটা দিয়ে খোপা করে রাখে। মুখে কখনো কোনো প্রসাধনী ব্যবহার করে না, চোখে সামান্য কাজলও না। ইফতির বড় ইচ্ছে করে এই মেয়েকে সাজতে দেখতে। কেন সুসজ্জিত অরণিকে কল্পনা করাটা একটা কষ্টসাধ্য ব্যক্তির জন্য। অরণি ততস্থ পায় যখন এগিয়ে আসতে থাকে। ইফতির জলজলে দৃষ্টি এক মুহূর্তের জন্য অন্যত্র যায় না। তখন সে নিষ্পলক দেখে, যেন 1 সেকেন্ডের অন্যদিক তাকালে সে 1 সেকেন্ডে অরণিকে দেখার থেকে বঞ্চিত হবেন। মাঝে মধ্যে ইফতি ছাদেও যায় এখন। অরণিকে সন্ধ্যার দিকে ছাদে পাওয়া যায়। এই সময়টা অরণির বিশেষ সময়। সে তখন ছাদের মোটা রেলিংয়ের উপর বসে বসে বই পড়ে, চা খায়। তরুজের পোষা বিড়ালটার ছাদে গুড়গুড় করতে থাকে। ইফতি সেই বিশেষ সময়ে কফির মগ হাতে নিয়ে ছাদে যায়। পুরো ছাদে পদধূলি ফেলতে ফেলতে কফি শেষ করে আর চোখে অরণিকে দেখতে থাকে। কফি শেষ হতে চলে আসে। অরণিকে কিছু বলে না সে। অরণি নিজ থেকে কিছু বলেনি কোনোদিন। আজ পূর্ণিমা, সন্ধ্যার আকাশটা ভোরের সূর্য ওঠার আগ মুহূর্তে আকাশের মতো দেখা যাচ্ছে ঠিক। কেমন মিষ্টি জ্যোৎস্না। মন খুশি হয়ে যায় এমন দিনে। একই প্রস্তুতি নিয়ে ইফতি কফি বানিয়ে ছাদে এলো আজ। পরনে তার অলিভ রঙের টি শার্ট, কালো ট্রাউজার। ছাদের দ্বারে পা রাখতে এক নজরে পুরো ছাদ চোখ বোলাতে লাগলো ইফতি। কানে শেষে চোখ আটকে গেল তার। বিস্মিত হলো সে। অরণির পরনে হালকা রঙের একটা শাড়ি। সেই প্রথম তাকে শাড়ি পরিহিত দেখলাম। সন্ধ্যের সময় বলে ঠিক রংটা বোঝা যাচ্ছে না। চুলগুলো খোলা একপাশে এনে রাখা। প্রসাধনী ছাড়া মুখটা ছাদের আলোয় জ্বলজ্বল করছেন। হাতে রয়েছে একটা বই। ছাদের আলোয় বই পড়া যায় না। আরও লক্ষ্য করে দেখলাম অরণি আসলে বই পড়ছে না। বইটা ভাঁজ করে কোলের উপর রেখে দিয়েছি। সম্ভবত বিকেলের পর পর এসেছিল এখানে, তখনই পড়েছিল। আলো নেমে এলে বইটা এখানে রেখে দেয়। ইফতি এগিয়ে গিয়ে দাঁড়ালো অরণির পাশে। অরণি মাথা ঘুরিয়ে তাকিয়ে বলল, কিছু বলবেন? ইফতি মাথা নাড়ল ইতিবাচকভাবে, অথচ কিছু বলল না। মিনিট 5 নিস্তব্ধতাকে উৎসর্গ করে কাটিয়ে অরণি বলল, বলুন। ইফতেকার। ইফতি বড় করে শ্বাস টেনে বলল, তোমাকে ছাদের মতো দেখাচ্ছে। অরণি মলিন হাসল। পরনির্ভরশীল এমন প্রশংসনীয় বাক্যের বিপরীতে কেউ যেমন বাঁকা প্রশ্ন করে ইফতির জানা ছিল না। তাই সে কী বলবে তাও ভেবে পেল না। অরণি অপমানে বলা শুরু করলো, চাঁদ সে সূর্যের আলোয় নিজেকে আলোকিত করে। তার নিজস্বতা নেই। সে রাতের আধারে আসে, রাত শেষ হলেই বিদায় নেয়। এমন বিশেষ আমার কাছে প্রশংসনীয় লাগে না। ইফতি মুচকি হেসে বলল, চাঁদ সে স্নিগ্ধ, সে সৌন্দর্যের আরেক নাম।
সে বিশুদ্ধতার আরেক নাম। সে জাগতিক সকল আধার শুষে নেয়। দিনের সময় তো কাউকে প্রয়োজন পড়ে না, সে রাতে আসে, সে দুঃসময় আসে। লক্ষ্য কারো এখানে দিন হচ্ছে সুসময়, রাত হচ্ছে দুঃসময়। তুমি কি তবে চাঁদ নাও? এখনো দ্বিধা করবে? অরণি ছলছল চোখে তাকালো। কিছুটা এগিয়ে গিয়ে ইফতি অরণির মাথায় হাত রেখে বলল, একা লাগছে? চাঁদের মতো?